তো একদম প্রথম আমি যে কথাটা বলবো যে পশ্চিমবঙ্গ দিবস বা একটা রাজ্যের আলাদা করে দিবস বা প্রতিষ্ঠা দিবস আমরা যাই বলি না কেন, এটার অর্থটা কোথায় এটা জানতে গেলে প্রথমে বোঝা দরকার যে ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে প্রায় কম বেশি অনেক রাজ্যেরই একটা নির্দিষ্ট তার একটা প্রতিষ্ঠা দিবস রয়েছে। তারা তাদের মতো করে সেই দিবসগুলোকে পালন করে। কিন্তু একবারও ভেবে দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শাসক দল ইতিপূর্বে শাসন করে গেছে, প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম বা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, তারা কি একবারের জন্য পশ্চিমবঙ্গের একটা প্রতিষ্ঠা দিবস থাকতে পারে, পশ্চিমবঙ্গ তৈরির যে একটা ইতিহাস থাকতে পারে সেটা মানুষের সামনে তুলে ধরেছে? আমি সরাসরি আপনাদের কাছে বলছি যে আপনাদের কেন একবারও মনে হয় না যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে যখন 1947 সালে স্বাধীনতার পূর্বে মুসলিম লীগের দাবি অনুসারে, আপনারা জানেন যে মুসলিম লীগ তারা যে দাবি করেছিল যে ভারতবর্ষকে বিভক্ত করতে হবে এবং যে বিভক্তটা করার ক্ষেত্রে কোনো এরিয়া বা কোনো জিওগ্রাফিক্যাল কোনো অবস্থান, কোনো ভৌগোলিক কোনো অবস্থান কোনোভাবেই কিন্তু তার মানদণ্ড হবে না। সেক্ষেত্রে একটাই মানদণ্ড, যে মানদণ্ডটা হচ্ছে কি, মানদণ্ডটা হচ্ছে ধর্ম। কি সেই ধর্ম? যারা মুসলিম ধর্মের মানুষ, সেই মুসলিম ধর্মের মানুষ তাদের জন্য আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে হবে যেখানে শুধুমাত্র মুসলিমরাই শাসন ক্ষমতায় থাকবে, যে রাষ্ট্রে মুসলিমদেরই ইসলাম ধর্ম হবে তাদের রাষ্ট্রীয় ধর্ম, এবং যেখানে সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে না, সেই শর্তে পাকিস্তান তৈরি করতে চেয়েছিল। এবং সেক্ষেত্রে সেই পাকিস্তান দাবি প্রাথমিকভাবে ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি। তার কারণ ভারতবর্ষ যখন স্বাধীনতা সংগ্রাম করছে, ভারতবর্ষ যখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, তারা বিভিন্ন জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বা আঞ্চলিক স্তরে বিভিন্ন জায়গা থেকে তারা যখন সেই আন্দোলনটাকে বাস্তবমুখী করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু মুসলিমদেরও অবদান ছিল। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষতা কাজ করছিল। কিন্তু এই ভারতবর্ষে 1920 সালে যখন মুসলিম লীগ তৈরি হলো, সেই মুসলিম লীগ তৈরি করার পরে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে কেন্দ্রীভূত করে তাদের মধ্যে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ করা শুরু করলো। তার ফলে কি হয়েছিল আমরা দেখেছিলাম, পাঞ্জাবে গণহত্যা হয়েছিল। সেই পাঞ্জাবের গণহত্যায় নেতৃত্ব কারা দিয়েছিল? সেই সময় ওখানকার পাকিস্তানপন্থী মুসলিমরা। তারপরে আমরা কি দেখলাম কলকাতাতে আমরা কি দেখলাম? দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। আপনারা হয়তো টার্মগুলো আপনারা শুনেছেন যে কলকাতাতে 1946 সালে 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বলে 3 দিন ধরে লাগাতার কলকাতার অলি গলি রক্তে রাঙিয়ে দিয়েছিল। কার নেতৃত্বে? মুসলিম লীগের নেতৃত্বে। কে নেতৃত্ব দিয়েছিল? সোহরাওয়ার্দী, তখনকার বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন। আমি সেই সব বিষয়ে আসবো। তার আগে যেটা বলতে চাইছিলাম যে প্রেক্ষাপটটা একবার বোঝার চেষ্টা করুন। আজকের দিনে যে ইতিহাসটা মানুষকে জানানো হচ্ছে না, পড়ানো হচ্ছে না, যে ভারতবর্ষ যখন ভাগ হতে দেবে না, ভারতবর্ষ যখন ধর্মের ভিত্তিতে ভাগ হতে দেবে না, ভারতবর্ষের একটা বিরাট সংখ্যক পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষিত মানুষ, তারা যখন চাইছে ভারতবর্ষকে বিভক্ত হতে দেবে না, সেই সময় মুসলিম লীগের নেতৃত্ব তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে দাঙ্গা শুরু করলো। কেন দাঙ্গা শুরু করলো? কারণ তাদেরকে তাদের ধর্মের মানুষকে বলল যে আমরা লড়কে লেঙ্গে পাকিস্তান, মানে লড়াই করে আমরা পাকিস্তান নিয়ে নেব। এই যে মানসিকতা, বিভিন্ন জায়গাতে ডিরেক্ট অ্যাকশন ডে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই ধরনের স্লোগান দিয়ে তাদের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেই সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা ঘটেছিল, যার ফলশ্রুত আমরা কলকাতাতে আমরা দেখেছিলাম দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। এবং তার পরপরই আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা রয়েছে, সেই নোয়াখালীতে হিন্দু সংখ্যা লঘু ছিল, সেখানে হিন্দুদের সংখ্যা কম ছিল। তো পবিত্র দিন, হিন্দুদের কাছে পবিত্র দিন হচ্ছে লক্ষ্মীবার। আমরা জানি আমাদের কাছে লক্ষ্মী পুজোর দিনটা আমাদের কাছে কতটা পবিত্র। এই দিনটাতে হিন্দু নির্যাতন শুরু হলো, নিধন যজ্ঞ শুরু হয়েছিল সেই বাংলাদেশের নোয়াখালীতে, যেটাকে বিশ্বের সবথেকে বর্বরচিত ঘটনা বলা হয়। সেই নোয়াখালী দাঙ্গার পরে ভারতের সেই সময় যারা শাসক দল নয়, মনে করতে হবে তখন পরাধীন ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনাধীন রয়েছে। যদিও সেই ব্রিটিশ শাসনাধীনের মধ্যে
বেঙ্গল প্রেসিডেন্সি বলে বাংলা বিভাগ, যেটাকে আমরা জানি, ইতিহাসে আমরা পড়েছি, সেই বাংলা বিভাগে আলাদা সরকার ছিল, সেটা আলাদা। কিন্তু ভারতবর্ষে তখন যেহেতু ব্রিটিশ শাসন ছিল, সেই ব্রিটিশ শাসন তারা কিন্তু এবং জাতীয় কংগ্রেস তারা কিন্তু তখন একত্রিতভাবে সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হলো এক প্রকার। যেভাবে এই কলকাতা, তারপরে নোয়াখালী, এই সমস্ত জায়গাতে দাঙ্গা শুরু হয়েছিল যে ভারতবর্ষের একটা পার্টকে আমরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই, এবং সেই ধর্মের ভিত্তিতে ভাগ করে যারা মুসলিম ধর্মের মানুষ তারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, এবং যারা পাকিস্তানকে সাপোর্ট করেনি তারা ভারতবর্ষের সঙ্গে থাকতে চেয়েছিল। এবার এই ঘটনার পরপরই যেটা সবথেকে বাঙালিদের কাছে, বাঙালি হিন্দুদের কাছে যে সবথেকে বড় ষড়যন্ত্র, যেটা সেই সময় মোহাম্মদ আলী জিন্না এবং সোহরাবুদ্দিন নেতৃত্বে যেটা হয়েছিল, এবং আমাদের আজকের দিনে লজ্জা লাগবে হয়তো যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের সেই সময় যা ভূমিকা ছিল আজকে লজ্জার বিষয়। তো তারা সেই সময় কি করলো যে এই ভারতবর্ষকে যখন বিভক্ত করবে তখন গোটা বাংলা, অর্থাৎ যেখানে বাংলায় কথা বলা হয় বা বাংলা প্রেসিডেন্সি বলে যে বাংলা বিভাগটা রয়েছে, সেই সমগ্র বিভাগকে আলাদা করে এক গ্রেটার বাংলা তৈরি করবে, অর্থাৎ স্বাধীন বাংলা তৈরি করতে চায়। এই যে বাঙালিদেরকে একটা বোঝানো হয়েছিল যে বাঙালিরা যেহেতু বাংলা ভাষায় কথা বলে, তাদের কালচার আলাদা, বাকি ভারতবর্ষের বাকি স্টেটগুলোর সঙ্গে যেহেতু তাদের কোনো যোগসাহায্য নেই, অর্থাৎ গ্রেটার বেঙ্গল, এই গ্রেটার বেঙ্গল তৈরি করার যে বুদ্ধি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে সেই সময় বেশ কিছু বাঙালি যারা সেই চক্রান্তটা বুঝতে পারেনি, সেই চক্রান্তটা ধরতে পারেনি, তারা ভেবেছিল যে ভারতবর্ষ থেকে টোটাল বাংলা যদি আলাদা হয়ে যায় তাহলে আখেরি তাদেরই লাভ, অর্থাৎ বাংলা ভাষার উপরে ভিত্তি করে একটা দেশ তৈরি হবে। কিন্তু এর মধ্যে যে ষড়যন্ত্রটা ছিল সেদিনকে, সেই ষড়যন্ত্রটা বুঝতে হবে যে গোটা বাংলাকে একত্রিত করে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার প্রচেষ্টা নিয়েছিল কারা? মুসলিম লীগ। কেন? কারণ সেই গোটা দেশটাকে তখন পরিচালনা করতে পারবে পাকিস্তান, এবং এই গোটা দেশটা মিলিতভাবে তারা কিন্তু পাকিস্তানের ওপর হ্যান্ডওভার করে দেবে। অর্থাৎ যখন গণভোট হয়, সেই গণভোটের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে মানুষের বাড়িতে বাড়িতে এলাকায় এই ধরনের প্রচার করতো মুসলিম লীগ, যে বেঙ্গলি সেন্টিমেন্টটা আজকের দিনও আমরা প্রাসঙ্গিক, আজকের দিনও প্রাসঙ্গিক। আমি এই লাইভের মধ্যে শেষের দিকে বলবো যে সেই সময়ের 1946-47 সালের পিরিয়ডে তখন যেভাবে বাঙালিদেরকে ধোঁকা দিয়ে, বাঙালিদের সেন্টিমেন্টকে আঘাত করে বাঙালি 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 এটা বলে যেভাবে ভারতবর্ষ থেকে আলাদা করে একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করে পাকিস্তানের হাতকে শক্ত করে যে প্রচেষ্টা করেছিল, সেই চক্রান্তকে যিনি রুখে দিয়েছিলেন, যার নেতৃত্বে রুখে দিয়েছিলেন, সেই হিন্দু মহাসভার নেতা, সেই সময় যিনি হিন্দু মহাসভাকে নেতৃত্ব দিয়েছিলেন, আজকের দিনে যিনি ভারতীয় জনতা পার্টির যে আদি রাজনৈতিক দল জনসংঘের যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। আজকের দিনে আমরা যখন পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক থেকে শুরু করে বহু কিছু আমরা পড়ছি, কিভাবে পশ্চিমবাংলা এগিয়ে গেল, পিছিয়ে গেল, কিন্তু পশ্চিমবাংলাটা কেন তৈরি হলো, কেন পশ্চিমবাংলাটা ভারতবর্ষের সঙ্গে রয়েছে, কাদের চক্রান্তের কারণে পশ্চিমবাংলা পাকিস্তানের সঙ্গে জ্বলে যেতে চাইছিল, সেইটাকে মানুষের মধ্যে ঢোকানো হচ্ছে না। তাই একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে আমি আপনাদের কাছে বলছি যে আজকের দিনে এই যে 20শে জুন 1947 সাল, আজকের দিনে পশ্চিমবাংলায় তখন পশ্চিমবাংলা ছিল না, বাংলা প্রেসিডেন্সিতে যে আইন কক্ষ তৈরি হয়েছিল, সেই আইন কক্ষকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছিল, যে দুটো ভাগে বিভক্তের মূল যিনি দায়িত্ব নিয়েছিলেন, যিনি বর্তমান পশ্চিমবঙ্গের প্রভাবশালী ব্যক্তিত্ব, যারা সেই সময় একদম সমাজের প্রথম সারির মানুষ, ডক্টর মেঘনাদ সাদ থেকে শুরু করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে এই ধরনের প্রতিষ্ঠিত মানুষদেরকে একত্রিত করে সংঘবদ্ধ করে বিভিন্ন রাজ্যের অন্তর্গত বিভিন্ন রাজারা, সেই সময় যারা স্বাধীন ছোট ছোট অঞ্চলের রাজা ছিলেন, তাদেরকে একত্রিত করে, এবং একজন মতুয়া ধর্মের মানুষ হিসাবে আপনাদের কাছে বলতে চাই, মতুয়াদের প্রাণের ঠাকুর, পিয়ার ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর মহাশয়, তিনিও সেই সময় পশ্চিমবঙ্গের পক্ষে রায় দিয়ে পশ্চিমবঙ্গের যে বিধানসভা ছিল, বাংলার যে বিধানসভা ছিল, সেই বিধানসভাতে পশ্চিমবঙ্গের বাংলার আইন কক্ষকে দুটো ভাগে ভাগ করে হিন্দুদের হোমল্যান্ড, অর্থাৎ এমন একটা জায়গা, এই যে বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ তৈরি করা হচ্ছে, যেখানে বাঙালিরা মূলত কথাবার্তা বলবেন কিছুটা ত্রিপুরার অংশ, কিছুটা আসামের অংশ নিয়ে, এই অঞ্চলটাকে
যেখানে হিন্দু মেজরিটি রয়েছে। আমরা জানি যে আমাদের বর্তমান যেখানে বাংলাদেশ রয়েছে সেখানে মুসলিম মেজরিটি ছিল, যেখানে হিন্দু মেজরিটি ছিল, অর্থাৎ বর্তমান যেখানে পশ্চিমবঙ্গ, সেই হিন্দু মেজরিটি অঞ্চলগুলোকে আলাদা করে দিয়ে মানুষের কাছে, সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছে তাদের কাছে বার্তা দিয়ে এখানে বুঝতে হবে একটা জিনিস, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যে ভূমিকা নিয়েছিলেন, জাতীয় কংগ্রেসের নেতাদের কাছে তিনি ছুটে গেছিলেন, তিনি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ছুটে গেছিলেন, ভাইসরয়ের কাছে ছুটে গেছিলেন, যে যেভাবেই হোক পশ্চিমবঙ্গকে আমাদের তৈরি করতে হবে। কারণ এই যে হিন্দুরা যখন পূর্ববঙ্গে চলে যাবে, তাহলে তাদের আর নিজস্ব বলে কোনো জায়গা থাকবে না। আজকে এই পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা তৃণমূল কংগ্রেস করছি, সিপিএম, বিভিন্ন লোকে বিভিন্ন রকম রাজনৈতিক দল করছি, কিন্তু একবারের জন্য আমরা ভাবতে পারছি না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেদিনকের যে রক্তক্ষয়ী আন্দোলনে তিনি যে ডাক দিয়েছিলেন, নিজের জীবনকে বাজি রেখে সমাজের প্রতিটা সর্বস্তরের মানুষকে সঙ্গে করে তিনি যে ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে তিনি যদি নেতৃত্ব না দিতেন, আজকে পশ্চিমবাংলা পাকিস্তানের মধ্যে থাকতো, আজকে পশ্চিমবাংলার রাজধানী কলকাতা হতো না, পশ্চিমবাংলার রাজধানী হতো ঢাকা। এখানে কোনো আমাদের মতন মানুষের থাকার কোনো সুযোগ সুবিধা ছিল না। তার জলজান্ত প্রমাণ আপনারা দেখেছেন, যে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ আলাদা হয়ে যখন একটা আলাদা দেশ তৈরি হলো, আর এই পশ্চিমবঙ্গটা যখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, সেই পূর্ববঙ্গ যখন তৈরি হয়েছিল তখন 28% ছিল সনাতনী হিন্দু ধর্মের মানুষ। 28% সনাতনী হিন্দু ধর্মের মানুষ ছিল সেই সময় পূর্ববঙ্গে। বর্তমান যেটা বাংলাদেশ নামে অভিহিত, সেই বাংলাদেশে আজকের দিনে যা স্ট্যাটিস্টিক্স বলছে, তথ্য যা বলছে, সেখানে মাত্র 6 থেকে 8% হিন্দুরা বসবাস করছে। বাকিরা কোথায় গেছে? তা আজকের ইয়াং জেনারেশন, তারা যদি পশ্চিমবাংলার ইতিহাসটা না জানে, তাদেরকে পশ্চিমবাংলার ইতিহাসটা তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের মতো নেতৃত্ব তুলে দিতে হবে সাধারণ মানুষের কাছে, যে তুমি এই পশ্চিমবাংলায় বসে তুমি পশ্চিমবাংলার জন্য যা কিছু করতে পারো, কিন্তু এই পশ্চিমবাংলা যারা তৈরি করেছে, যাদের কারণে পশ্চিমবাংলায় আজকে ভারতবর্ষের জাতীয় পতাকা উঠছে, সেই পশ্চিমবাংলার রূপকার যদি বলা হয় কাউকে, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং অবশ্যই সেই সঙ্গে আরেকটা নাম আমাদের উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। যদিও ডক্টর বিধানচন্দ্র রায় ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন না, জাতীয় কংগ্রেস করতেন, তা সত্ত্বেও তিনি যেভাবে তার রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে জাতীয় কংগ্রেসকে বোঝাতে সক্ষম হয়েছিল যে ভারতবর্ষকে যদি ধর্মের ভিত্তিতে ভাগই করতে হয়, তাহলে বাংলাকেও ভাগ করতে হবে ধর্মের ভিত্তিতে, যেখানে হিন্দুদের জন্য আলাদা একটা ল্যান্ড থাকবে, অর্থাৎ হিন্দুদের হোমল্যান্ড যেটাকে আমরা বলছি, সেই পশ্চিমবঙ্গ তৈরি করতে তিনি সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তাদের কারণে পশ্চিমবাংলায় আমরা বসবাস করতে পারছি। আর এই পশ্চিমবাংলায় বসে যদি আমরা পশ্চিমবাংলার ইতিহাসটা না জানি, তাহলে আরেকটা পশ্চিমবঙ্গ বিভাজনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে পশ্চিমবাংলার বিগত 10 থেকে 15 বছরের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আমরা শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত নই। আমরা ইতিহাস পড়েছি, আমরা বিজ্ঞান পড়েছি, আমরা সমাজবিদ্যার থেকে শুরু করে অর্থনীতি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের পারদর্শিতা আছে। তা সত্ত্বেও বলছি, আমরা কিন্তু অকাট মূর্খ নই যে আমাদেরকে যে যা খুশি বুঝিয়ে দেবে আমরা বুঝে দেব। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে, আমরা যদি ইতিহাস থেকে সাক্ষী না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলার যখন তৈরি হয়েছিল তখনকার একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা যোগেন মণ্ডলের নাম সবাই শুনেছেন, যে যোগেন মণ্ডল তপশিলি সম্প্রদায়ের অন্তর্গত, যে সম্প্রদায় থেকে আমি বিলং করি, সেই তপশিলির নেতা যোগেন মণ্ডল সেই সময় যখন বাংলা পার্টিশন হচ্ছে, বাংলাকে যখন বিভক্ত করা হচ্ছে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, সেই সময় যোগেন মণ্ডল তিনি অনগ্রসর তপশিলি সম্প্রদায়ের মানুষদেরকে বুঝিয়েছিলেন যে আমরা ব্রাহ্মণদের সঙ্গে থাকবো না, অর্থাৎ তিনি তপশিলীদেরকে নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিলেন। একটা উদাহরণই যথেষ্ট আপনাদের জন্য যারা আজকের দিনে শিক্ষিত মানুষ, যে সেই সময় যোগেন মণ্ডল যিনি এই ধর্মীয় গোড়ামির থেকে শুরু করে তিনি ধর্মীয় যে বিভেদ, যে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য, এই যে সামাজিক বিভাজন ছিল, সেই সামাজিক বিভাজনে তিনি যখন ওই মুসলিম লীগের নেতাদের পাতানো ফাঁদে পা দিয়েছিলেন যে হিন্দু ধর্মের মানুষের সমাজকে ব্রাহ্মণরাই নেতৃত্ব দেয়, সেই কারণে সেই যোগেন মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু মানুষ, তপশিলি মানুষ, তারা সেই সময় বাংলাদেশে যুক্ত হয়েছিল। তার পরবর্তী পরিণতি আমরা কি দেখেছি? মাত্র 2 বছরের মধ্যে তিনি স্বাধীন বঙ্গদেশের তিনি মন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত ভালো কথা, তিনি খুব ভালো মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রিত্বের লোভে
তিনি যখন সেই আমাদের ধর্মের মানুষ, আমাদের জাতির মানুষ, তিনি যখন আমাদের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের সঙ্গে যুক্ত হলেন, 2 বছরের মধ্যে তাকে ঘরছাড়া করেছিল। কারা ঘরছাড়া করেছিল? তিনি যে দলকে সমর্থন করেছিলেন সেই মুসলিম লীগের মানুষ তাকে ঘরছাড়া করে ওপার বাংলা থেকে বাধ্য হয়ে ঘর ভিটে মাটি ছেড়ে দিয়ে এপার বাংলা এসে মাথা গুঁজে বাস করতে হয়েছিল। এপার বাংলা এসে তিনি ভুল স্বীকার করেছিলেন যে আমি সেই সময় পার্টিশনের সময় 1946 সালের সময় আমি তখন ভুল করেছি। তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা রাজনৈতিক কারণে আমাদের মধ্যে বিভাজন করছেন তাদের কাছে বলি যে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস যদি একবার আপনারা জানেন, ভারতবর্ষের বিভিন্ন পুস্তক পুস্তিকা যদি আপনারা পড়ে জানতে পারেন, জানার চেষ্টা করুন, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় যে ভারতবর্ষের ইতিহাস তৈরি করেছিল যারা, ইতিহাস যারা লিখতো, যে ইতিহাস বই পড়ে আমরা ইতিহাস সম্বন্ধে জানি, সেটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, আপনারা ইতিহাস বইগুলোকে ভালো করে ফলো করে দেখবেন যে ভারতবর্ষের কালচার, কৃষ্টি, সংস্কৃতি যারা ধ্বংস করে দিয়েছে, ভারতবর্ষের স্থাপত্য শিল্প যারা ধ্বংস করে দিয়েছে, সেই মুসলিম লীগ, সেই মুঘল সাম্রাজ্যকে বড় বড় আকারে লেখা হয়েছে ভারতবর্ষের ইতিহাসে। কিন্তু এখানে ভারতবর্ষের পুরাতন যে সমস্ত রাজারা ছিল তাদের জীবন কাহিনী সেইভাবে লেখা হয়নি। ভারতবর্ষে যারা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি নিজেদেরকে নিয়োজিত করেছিল সেই বাঙালিদের অবদান সেইভাবে দেখানো হয়নি, কিন্তু এখানে মুঘল সাম্রাজ্যকে বড় করে দেখা হয়েছিল। তো সেই সমস্ত কমিউনিস্ট, তার এর মূল কারণ হচ্ছে কমিউনিস্টরা কিন্তু ভারতবর্ষের ইতিহাসটা রচনা করেছিল বইতে। স্বাভাবিকভাবে যে ইতিহাস তো বই পড়ে আমাদের জানতে হবে, ইতিহাস তো আর আমাদের চোখের সামনে ভেসে উঠবে না। তাই ইতিহাস যদি আমরা যে বইগুলো আমরা পড়ি, বেসিক্যালি তাদের যা রাইটার রয়েছে, যারা পাবলিশার্স রয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমাম কমিউনিস্টরা। আর কমিউনিস্টরা কখনো চাইনি যে ভারতবর্ষের প্রকৃত সত্যটা সাধারণ মানুষ জানুক। সেটা জম্মু কাশ্মীরের ইতিহাস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভাজন বা ভারত ছাড়ো আন্দোলন থেকে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন কমিউনিস্টরা সেই সমস্ত বিষয়বস্তুটা মানুষের কাছে তুলে ধরেছে যাতে করে তাদের সুবিধা হয়, যাতে করে তাদের সুবিধা হয় সমাজকে একটা সিউডো সেকুলারিজমের রাস্তায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া, ধর্মনিরপেক্ষর মধ্যে ঢুকিয়ে দেওয়া। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা অন্য ধর্মের মানুষকে সম্মান দিই, সংবিধান আমাদেরকে বলেছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ। কিন্তু এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের পশ্চিম বাংলাতে যদি আজকে নতুন করে আমাদের মতো মানুষদেরকে উদ্বাস্তু হওয়ার জন্য তৈরি হতে হয়, তাহলে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গ তৈরির যে 20শে জুনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে যদি আমরা না শিখতে পারি, সেই ইতিহাস থেকে যদি আমাদের পরবর্তী প্রজন্মকে কিছু শেখাতে না পারি, আমার বাড়ির সন্তানকে যদি আমরা জানাতে না পারি, আমার পাশের বাড়িকে যদি আমরা জানাতে না পারি যে এই ইতিহাসের ফলে পশ্চিমবাংলা তৈরি হয়েছে। আর নদিয়াবাসী হিসাবে তো আপনাদেরকে আরেকটা কথা বলি, এই নদিয়াকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল, আপনারা কম বেশি সবাই জানেন, আপনারা শুনেছেন। কিন্তু এই নদিয়াকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করলো কারা, কারা আবার সেই নদিয়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করলো, এই ইতিহাসটা কিন্তু আপনাদের অনেককে তুলে ধরা হয় না। তাই যেহেতু এই তথ্যের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা বেরিয়ে আসবে, তাই সেই সময়ের সেকুলার কমিউনিস্টরা যারা বই লিখেছেন, ইতিহাস তৈরি করেছেন, যারা ইতিহাস লিখেছেন, তারা কিন্তু একবারের জন্যও এই কাহিনীটা আপনাদের সামনে তুলে ধরেনি। তাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যখন এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাইছি, আমি যখন স্টাডি করতে চাইছি, অত্যন্ত লজ্জার বিষয়। আপনারা ইউটিউবে সার্চ করবেন, সেরকম কোনো বাঙালি রাইটার নেই যারা এই 20শে জুন নিয়ে সেরকম কোনো ভিডিও তৈরি করেছেন বা তাদের কোনো আর্টিকেল তৈরি করেছেন বা তাদের কোনো পেপার তারা পাবলিশ করেছে, এটা কিন্তু তারা করেনি। তার কারণ কি? অর্থাৎ তাদের মধ্যে এই বিষয়ের প্রতি সেই তারা যেটা বাস্তবে তুলে ধরবে যে পশ্চিমবঙ্গের ইতিহাসটা কি, পশ্চিমবঙ্গকে কেন পশ্চিমবাংলা তৈরি করলো, কারা তৈরি করলো, ইতিহাসটা তারা মানুষের সামনে তুলে ধরবে, তাদের উপর একটা সামাজিক পলিটিক্যাল প্রেশার ছিল। তাদের উপরে পলিটিক্যাল প্রেশার ছিল। কি পলিটিক্যাল প্রেশার? যে যদি একবার যদি মানুষের সামনে পশ্চিমবঙ্গের ইতিহাসটা তুলে ধরা হয়, তাহলে কমিউনিস্টদের যে ভণ্ডামি ছিল সেই সময়, কমিউনিস্টদের 3 জন বিধায়ক ছিল, আপনারা অনেকেই জানেন হয়তো, যে 1947 সালে যে 20শে জুন যেদিনকে রেজলিউশন হচ্ছে পশ্চিমবঙ্গের আইন কক্ষে বা বাংলার বেঙ্গল প্রেসিডেন্সির আইন কক্ষে যে রেজলিউশন হচ্ছে, সেই রেজলিউশনের সময় তখন কিন্তু 3 জন কমিউনিস্টের এমএলএ ছিল বা বিধায়ক ছিল, যারা কিন্তু সরাসরি এই হিন্দু মহাসভার আনা যে প্রস্তাব যে পশ্চিমবঙ্গ বাংলাকে বিভক্ত করতে হবে, হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড তৈরি করতে হবে, যারা পশ্চিমবঙ্গের পক্ষে থাকতে চায়, হিন্দু যত এমএলএ ছিল, আপনারা জানেন যে এর পেছনে আরেকটা ষড়যন্ত্র ছিল। আসলে একটা বিষয় তুলতে গেলে আরও অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয় চলে আসে, তো যে এই পশ্চিমবাংলায় যখন আইন কক্ষ তৈরি, পশ্চিমবঙ্গ নয়, বারবার পশ্চিমবঙ্গ বেরিয়ে যাচ্ছে, যে এই পূর্ব
বঙ্গ বা বঙ্গ যে বঙ্গ বিভাগ ছিল, এই বঙ্গ বিভাগে যখন আইন কক্ষ তৈরি করা হয়, ভাবতে পারবেন না আপনারা 50% সিট, 250 সিটের মধ্যে 120টা সিট, 250টা টোটাল সিট, মানে 250টা বিধায়ক বলতে পারেন আজকের দিনে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই 250টার মধ্যে 120টা ছিল মুসলিম ধর্মের মানুষ। এটা হতে পারে, আপনারা ভাবুন যে কিভাবে চক্রান্ত করে যাতে করে ওই বিধানসভাতে মুসলিমদের পক্ষে সমস্ত কিছু বলানো যায়, সেটা করার জন্য 50% বিধায়ককে মুসলিম করা হয়েছিল সেই 1946-এর সময়। তো সেই জায়গা থেকে সেই যে ষড়যন্ত্র, বাঙালিদেরকে ধ্বংস করা, বাঙালি হিন্দুদেরকে ধ্বংস করা ষড়যন্ত্র, সেখান থেকে যিনি নিজের বিবেকের মধ্যে নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার লড়াই আন্দোলনের ফলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে সিপিএমের সরকার 34 বছর ধরে চলতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এখানে মমতা ব্যানার্জির সরকার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের নেতারা তারা তাদের রাজনৈতিক নীতি আদর্শ ভুলে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করতে পারে। একমাত্র এটা সম্ভব হয়েছিল কারণ বাংলাটা সেই সময় বিভক্ত হয়ে পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, যে পশ্চিমবাংলা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিল। আর এই পশ্চিমবাংলার প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে ভারতবর্ষের তিরঙ্গা উঠছে। আজকে এই ইনফরমেশন যদি আমরা না জানি, মানুষদেরকে যদি না জানাই, তাহলে আখেরি ক্ষতিটা কাদের হবে? কারণ ইতিহাস বরাবর ভবিষ্যৎকে হাতছানি দিয়ে ডাকে। যে পশ্চিমবাংলার ইতিহাসটা হয়েছিল সেই দাঙ্গার ফলে, সেই দাঙ্গার আজকে নতুন করে রিপিটেশন হচ্ছে। আজকে কোনো একটা রাজনৈতিক দল তারা সেই দাঙ্গাকে মদত দিচ্ছে এবং সেখানে যারা দাঙ্গাকারী, প্রত্যক্ষভাবে যারা দাঙ্গাকারী, তাদের বিরুদ্ধে সেইভাবে আইনত ব্যবস্থা নিচ্ছে না। তার ফলে তারাও কিন্তু আরেকটা নতুন করে পশ্চিমবাংলায় ধর্মীয় বিভাজনের বাংলা তৈরি করতে চাইছে। তাই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার প্রত্যেকটা জাতীয়তাবাদী বন্ধুদের কাছে আমার আহ্বান থাকবে যে রাজনীতি করুন, নিজের রাজনৈতিক সত্তাকে বিচার বিবেচনা করুন, নিজের রাজনৈতিক অভিসন্ধি লক্ষ্যটা ঠিক রাখুন, কিন্তু পশ্চিমবাংলা যাতে নতুন করে কোনো বিভাজনের দিকে না যেতে পারে, পশ্চিমবাংলা যাতে ধর্মের ভিত্তিতে নতুন করে বিভাজন হয়ে আরেকটা বাংলাদেশ না তৈরি হতে পারে, সেই জন্য আমাদের প্রত্যেককে লক্ষ্যমাত্রা নিতে হবে যাতে করে এই পশ্চিমবাংলার সৃষ্টির যিনি জনক, যিনি সৃষ্টি করেছিলেন, যার নেতৃত্বে সেই ডক্টর শ্যামাপ্রসাদ, ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষকে দিক নির্দেশ করবে, সেই লক্ষ্যমাত্রা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজকের মতো আমি আমার লাইভটা এখানে শেষ করছি। আমি প্রত্যেকের কাছে করজোড়ে কৃতজ্ঞতা নিবেদন করছি যে আপনারা যারা এই লাইভটা বিভিন্ন জায়গাতে শেয়ার করেছেন, মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন, তাদের সবার কাছে যা আসুন আমরা আজকে সবাই মিলে পশ্চিমবাংলার 10 কোটি সাধারণ নাগরিকের কাছে শুভেচ্ছা বার্তা প্রেরণ করি যে আজকের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। তার কারণ ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছে, কিন্তু এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হতাম যদি না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালে 20 জুন আজকের দিনে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে একটা আলাদা ল্যান্ড তৈরি করে, আলাদা রাজ্য তৈরি করে, সেই যে পাকিস্তান তৈরি করার যে চক্রান্ত, সেই চক্রান্তকে তিনি যদি ভেঙে না দিতে পারতেন, সেই লক্ষ্যমাত্রা আমাদের নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ যুক্ত থাকার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।